মহানায়ক উত্তম কুমার তার মৃত্যুর আগে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন যে তিনি আর বেশি দিন নেই। তার কিছু ঘটনা রয়েছে যেখান থেকে বোঝাই যাচ্ছিল যে তিনি মৃত্যুর বিষয় যেন আগে থেকে জানতে পেরেছিলেন। বন্ধুরা, আজকের ভিডিওতে তেমনই কিছু ঘটনার কথা উল্লেখ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1978 সালের শেষের দিক স্টুডিও পাড়ায় ক্রমাগত লোডশেডিংয়ের ফলে শুটিং বিঘ্নিত হওয়ার কারণে মহাকরণে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং উত্তম কুমার। গাড়িতে যেতে যেতে উত্তম কুমার বললেন, মানিকদা, আপনি কিন্তু আমাকে আর নিচ্ছেন না। সত্যজিৎ রায় বললেন, দেখো উত্তম, তোমার বয়সটা এখন এমন, তুমি না বুড়ো না জোয়ান, আর একটু বুড়ো হলে তোমাকে নেব। উত্তম কুমার বললেন, বুড়োর পাঠ আমার আর করা হবে না, ও সব পুলুই করবে। পুলু ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম। এই ঘটনার কথা উল্লেখ করে সৌমিত্র চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, উত্তমদা যেটা বলল সেটাই সত্যিই হয়ে গেল। আশ্চর্য! উত্তমদা যেন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছিল। প্রায় বলতো, আর ভাল লাগছে না রে, আর ভাল লাগছে না। 1978-79 সাল নাগাদ মেট্রোর জন্য গোটা কলকাতা জুড়ে খোঁড়াখুঁড়ি চলছে। এমনই একদিন জ্যামে দাঁড়িয়ে আছেন মহানায়ক উত্তম কুমার। গাড়িতে সঙ্গে রয়েছেন এক সহশিল্পী। সে বলল, দাদা, মেট্রো যখন চালু হবে তখন কলকাতার চেহারাটাই পাল্টে যাবে। উত্তম কুমার একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন। বলেছিলেন, ওসব আর আমার দেখা হবে না রে, ওসব তোরাই দেখিস। সেই সময় গিরিশ মুখার্জি রোড আর ময়রা স্ট্রিট, এই দুই বাড়ির টানাপোড়েনে আর ঝগড়ায় জেরবার হয়ে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। ঘনিষ্ঠদের কাছে মাঝে মধ্যেই বলতেন, এবার একা থাকবো, কিচ্ছু ভাল লাগছে না। অভিনেতা রবি ঘোষ একবার উত্তম কুমার সম্পর্কে লিখেছিলেন, উত্তম কুমার এত বড় নায়ক, লক্ষ কোটি তার গুণমুগ্ধ ভক্ত, সবাই তাকে ভালোবাসে, তাকে ছুতে চায়। কিন্তু উত্তম? অবাক হয়ে দেখতাম, উত্তম যখন একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো তখন সারাদিন চাতক পাখির মতো চেয়ে বসে থাকতো কখন মা চপলা দেবী আসবেন তাকে দেখতে। সেই আকুলতা দেখে মনে হতো মানুষটা বড় অসহায়, জগৎ সংসারে যেন কেউ নেই এমন যাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। উত্তম কুমার যেদিন মারা গেলেন সেই রাতে কি ভিড় জমে গেল কলাকুশলী আর অসংখ্য গুণমুগ্ধ মানুষের। সেই অসংখ্য মানুষের ভিড়ের মধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায় চিৎকার করে কাঁদতে থাকেন। বলেন, বুড়োদা, ও মুখ আমি কেমন করে দেখব গো? এ তো ক্যালকুলেটিভ সুসাইড। যার হার্টের অবস্থা ভালো না, যার রেস্ট প্রয়োজন, সে রাত 2টো পর্যন্ত মদ খায়, পার্টিতে হইচই করে সব জেনে শুনে। উত্তমদা এ কি করলো? বুকে ব্যথা নিয়ে 23শে জুলাই শুটিং থেকে ফিরে উত্তম কুমার গিয়েছিলেন প্রযোজক দেবেশ ঘোষের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশের পার্টিতে। গভীর রাত পর্যন্ত সেখানে মদ্যপান করেন, ফেরেন ভোর রাতে। 24শে জুলাই সকাল 5:30 থেকে 6টা নাগাদ সুপ্রিয়া কন্যা সোমার সঙ্গে মর্নিং ওয়াকে বেরিয়ে উত্তম কুমার খুব ঘামছিলেন। সোমা বললেন, বাবি, তুমি খুব ঘামছো। উত্তম কুমার শুনে বললেন, বুকে একটু চিনচিন করে ব্যথা করছে, আমি বরং একটু বেলভিউ ঘুরে যাই। এই বলে উত্তম কুমার হেঁটে হেঁটেই বেলভিউ পৌঁছে যান। 24শে জুলাই রাত্রি 9:32 মারা যান মহানায়ক উত্তম কুমার। ভবানীপুরে তাঁর বাড়িতে তাঁর মরদেহ আনা হয়েছিল তাঁর প্রিয় সাদা অ্যাম্বাসাডরে করে। পেছনের সিটে তাকে শোয়ানোর পর পা দুটো বেরিয়ে যাচ্ছিল। সেই সময় তাঁর ভাই তরুণ কুমার রীতিমতো জোরে আঘাত করে সেই পা দুখানি মুড়ে গাড়ির ভেতরে ঢোকান, না হলে গাড়ির দরজা বন্ধ হচ্ছিল না। উত্তম কুমারের শেষ ডায়েরিটির পাতাগুলোয় দেখা যাবে সবুজ কালি দিয়ে 23, 24, 25শে জুলাই 1980-তে লিখে রেখে গেছেন ডাবিং অগবধূ সুন্দরী, আর বাঞ্ছারামের বাগান সিনেমার নাম কাটা। 26শে জুলাই থেকে পরপর কটা পাতায় লেখা রেস্ট, চির বিশ্রাম। কে জানে তিনি হয়তো তাই চেয়েছিলেন।
এই সকল ঘটনাগুলি পর্যবেক্ষণ করলে বোঝা যায় মহানায়ক উত্তম কুমার যেন সত্যি অলক্ষ্যে তার মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছিলেন। কি মনে হয় বন্ধুরা? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।